শহরের একজন নামকরা চিত্রশিল্পী, চারিদিকে তার নাম ডাক, খ্যাতি, প্রতিপত্তি, কোনো কিছুরই অভাব নেই তার। কিন্তু বাদ সাধে একটা পোর্ট্রেট। যবে থেকে তিনি মানুষের পোর্ট্রেট আঁকতে শুরু করেছেন তবে থেকেই ঘটছে এই দুর্ঘটনা। আসলে যেই ব্যক্তির পোর্ট্রেট তিনি আঁকেন, কিছুদিনের মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই চিত্রশিল্পী খুনি, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? মৃত অবস্থায় পাওয়া মানুষগুলোর মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু, নাকি এগুলো প্ল্যান্ড মার্ডার? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আজকের মুভিতে। 15 ডেজ 15 থ্রিলার ফেস্টিভ্যালে আজকের ডে 5-এ তোমাদের জন্য রইল একটা বাংলা সাসপেন্স থ্রিলার মুভি। তাহলে চলো সোজা মুভিতে যাওয়া যাক। মুভি শুরুতে আমরা দেখতে পাই একজন লোক ছবি আঁকছে এবং আঁকার শেষে ছবির নিচে পিকাসো নামটা লিখে দিচ্ছে। তাকে পিকাসো লিখতে দেখে একটা ছোট্ট মেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি পিকাসো লিখছো কেন? তোমার নাম কি পিকাসো নাকি? তখন লোকটি উত্তর দেয়, সবাই তাকে পিকাসো বলে ডাকে, তাই সে তার নাম রেখেছে পিকাসো। এই কথা শুনে সে বাচ্চা মেয়েটা বলে ওঠে, তাহলে আসল পিকাসো রাগ করবে না? শুনে সে লোকটা হেসে ফেলে। তারপর বলে, বাকি সবার মতো আমিও পিকাসোর খুব বড় ফ্যান। আমি আমার আঁকার মাধ্যমে আসল পিকাসোকে সম্মান জানাই। বলতে পারিস আমার ছবিগুলোর মাধ্যমে আমি আসল পিকাসোকে ট্রিবিউট দিই। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই বিক্রম ওরফে বিকিকে, যে পেশায় একজন ফটোগ্রাফার। তাকে দেখা যায় রূপসা নামে একটি মডেলের ফটোশুট করতে। এটা ছিল রূপসার বড় পর্দার জন্য পোর্টফোলিও শুট। বিকিকে হেল্প করে তার অ্যাসিস্ট্যান্ট বাচ্চু নামে একটি লোক। আফটার ফটোশুট রূপসা ভিকিকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু ভিকি রাজি হয় না। এরপর রূপসা তাকে কফি ডেটে যাওয়ার জন্য বলে, কিন্তু ভিকি সেটাও নাকচ করে দেয় কাজ আছে বলে। আসলে রূপসা ভিকির ব্যাপারে বেশ ইন্টারেস্টেড ছিল, কিন্তু ভিকির রূপসার ব্যাপারে সেভাবে কোনো উৎসাহ ছিল না। এরপর পর্দায় শ্রেয়া নামে একটি মেয়েকে আমরা দেখতে পাই, যে পেশায় জার্নালিস্ট। শ্রেয়ার ওপর তার বস খুব রেগেছিলেন, কারণ শ্রেয়া অনেকদিন ধরে কোনো মশলাদার খবর জোগাড় করতে পারছিল না। একদিন তার বস তাকে ডেকে বলে, এভাবে আর কতদিন চলবে শ্রেয়া? উত্তরে শ্রেয়া বলে, স্যার, আমি গতে বাঁধা সিনেমার গল্প কভার করতে পারবো না, বরঞ্চ আমি কিছু আনসলভড মিস্ট্রির গল্পের খোঁজে আছি, দেখা যাক সেগুলো পাই কিনা। এই বলে শ্রেয়া বসের রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শ্রেয়ার একজন কলিগ শ্রেয়াকে এসে জানায় ভিকি তার খোঁজ করছে। এরপর আমরা শ্রেয়া ও ভিকিকে ক্যান্টিনে বসে গল্প করতে দেখি। ভিকি ও শ্রেয়া ছিল খুব ভালো বন্ধু। ভিকি শ্রেয়ার কাছে কিছু টাকা ধার করেছিল, সেটাই মূলত শ্রেয়াকে ফেরত দিতে আসে। শ্রেয়া বলে, টাকা তোকে ফেরত দিতে হবে না, তার বদলে তুই আমাকে একটা ভালো গল্প দে দেখি। তুই অনেক ছবি তুলিস, কোনো না কোনো ইন্টারেস্টিং স্টোরি তোর কাছে থাকবেই। শ্রেয়ার কথা শুনে ভিকি বলে, কিরকম ধরনের নিউজ চাচ্ছিস? শ্রেয়া বলে, একটা নিউজ যেটার মধ্যে রহস্য আছে। ভিকি অনেকক্ষণ ভাবে, তারপর বলে, একটা ঘটনা আমার নলেজে আছে। সে বলে, 2-3 বছর আগে আমি যখন ফরেন্সিক ডিপার্টমেন্টে অ্যাজ এ ফটোগ্রাফার কাজ করতাম, তখন অদ্ভুত একটা কেস এসেছিল জানিস। একজন আর্টিস্ট, যার নাম সে নিজে রেখেছিল পিকাসো, তার ছবিগুলো এক একটা গল্প বলে। তার প্রতিটা আঁকার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে। সে তার আঁকার জন্য অনেক পুরস্কারও পেয়েছেন, কিন্তু যবে থেকে তিনি পোর্ট্রেট আঁকতে শুরু করলেন তবে থেকে শুরু হয় সমস্যা। তিনি যার যার পোর্ট্রেট এঁকেছেন সেই সমস্ত মানুষগুলো কোনো না কোনোভাবে মারা গিয়েছে। শ্রেয়ার কাছে খবরটা খুব ইন্টারেস্টিং লাগে। সেই স্টোরিটা কভার করার জন্য ভিকির কাছ থেকে সেই আর্টিস্টের অ্যাড্রেসটা নিয়ে তার কাছে যাবে বলে ঠিক করে, কিন্তু ভিকি তাকে বারবার সাবধান করে দেয় এবং বলে, কভার স্টোরি করছিস কর, কিন্তু সাবধানে। লোকটা কিন্তু কোল্ড ব্লাডেড মার্ডারারও হতে পারে। একটার খুনের তদন্তে সে কিন্তু মেন সাসপেক্ট। শ্রেয়া ভিকিকে অভয় দিয়ে বলে, ধুর, আমার কিছু হবে না, চিন্তা করিস না। পরের দিন শ্রেয়া পিকাসোর বাড়ি যায়। পিকাসো তাকে দেখে বলে, কি চাই? ইন্টারভিউ নিতে এসছেন? আমি কিন্তু ইন্টারভিউ দিই না, চলে যান এখান থেকে। পিকাসোকে এভাবে রূঢ়ভাবে বলতে দেখে শ্রেয়া কিছুটা থতমত খেয়ে যায়। তারপর বলে, না না, ঠিক ইন্টারভিউ নয়, আপনি একজন স্বনামধন্য চিত্রশিল্পী। যদি আপনি আপনার জীবনের গল্পগুলো আমাদের বলেন, তাহলে আমরা একটা স্টোরির মাধ্যমে সেটা কভার করতে পারি। এটা করতে পারলে আমাদেরও খুব ভালো লাগবে। লোকটা হেসে বলে, হেরে যাওয়া মানুষের গল্প বিক্রি হয় না ম্যাডাম, আপনি বেকার সময় নষ্ট করছেন। শ্রেয়া বলে, তাও আমি জানতে চাই, লিখতে চাই আপনার গল্প। আপনার জিতে যাওয়া ছবিগুলোর তো গল্প হয়, আমরা নয় সেই গল্পই শুনবো।
এরপর লোকটা বলে, আমার গল্প শুনতে আমার বাড়ি অবধি চলে এসছেন, ভয় করছে না? আমি কিন্তু একটা তদন্তে প্রধান অভিযুক্ত, আশা করি এটাও শুনেছেন। শুনে শ্রেয়া কোনো উত্তর দেয় না। এরপর পিকাসো তাকে ঘরে গিয়ে বসতে বলে। এরপর দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা পর্দায় ভিকির অ্যাসিস্ট্যান্ট বাচ্চুকে দেখতে পাই। বাচ্চু ভিকির কাছে এসে বলে, ভিকি জানিস তো, রূপসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রূপসা হলো সেই মেয়েটা যে পোর্টফোলিও শ্যুটের জন্য ভিকির কাছে এসেছিল। বাচ্চু আরও জানায় যে আরও একটা জার্নালিস্টও মিসিং শুনছি। বাচ্চুর কথা শুনে ভিকি খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে দুজনকেই চেনে, আর শ্রেয়া তো তার বন্ধু আর জার্নালিস্টও। সে ভাবতে থাকে স্টোরি কভার করতে গিয়ে শ্রেয়া কোনো বিপদে পড়লো না তো। সে টেনশনের চোটে তক্ষুনি শ্রেয়াকে ফোন করে। ফোনটা শ্রেয়া ধরছে না দেখে কিছুটা টেনশন তার আরো বেড়ে যায়। অনেকক্ষণ পর শ্রেয়া ফোনটা ধরে এবং শ্রেয়া ফোনটা ধরেছে দেখে সে কিছুটা নিশ্চিন্ত হয়। শ্রেয়াকে সে সবটা জানায় যে একটা জার্নালিস্ট মিসিং, তার সাথে সাথে রূপসাও মিসিং। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই একটা লোক আবর্জনা স্তূপের পাশে একটা ডেড বডি দেখতে পায়। ওদিকে শ্রেয়ার বাড়িতে এসে উপস্থিত হয় ভিকি। শ্রেয়াকে জিজ্ঞাসা করে, কালকে কি কথা হলো পিকাসোর সাথে? এরপর শ্রেয়া আগের দিনের ঘটনাগুলো বলতে থাকে তাকে। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা দেখতে পাই শ্রেয়া পিকাসোর বাড়ি গিয়ে পিকাসোর ইন্টারভিউ নিচ্ছে এবং ইন্টারভিউ নেওয়ার জন্য সে ভিডিওটা অন করেছে। এমন সময় পিকাসো বলে, ভিডিও অন করবেন না প্লিজ, এগুলো আমি পছন্দ করি না। আমার ইন্টারভিউ নিতে গেলে কিছু শর্ত আছে, কোনো ভিডিও করা যাবে না এবং তার সাথে সাথে আমি প্রতিটা সিটিংয়ের জন্য 10,000 টাকা করে নেব। এরপর সে নিজেই বলে, আসলে কি জানেন তো, এই দুর্ঘটনাগুলো পোর্ট্রেট আঁকার ফলে যে দুর্ঘটনাগুলো ঘটছে তার ফলে মানুষ ভয়ে না আর ছবি আঁকাতে চাইছে না। এর ফলে আমার ছবি বিক্রিও কমে গেছে, তাই টাকাটা আমাকে বাধ্য হয়ে নিতে হচ্ছে, বলতে পারেন খরচ চালানোর জন্য। এরপর ধীরে ধীরে পিকাসো নিজের জীবন ও তার আঁকা ছবিগুলোর গল্প বলতে থাকে। সে বলে সে প্রথম পোর্ট্রেট এঁকেছিল তার বাড়ির কাজের লোক হরিদার। একদিন হরিদা তাকে বলে, তুমি এত ভালো ছবি আঁকো, কই কোনোদিনও আমার ছবিতে এঁকে দিলে না? তারপর সে বলে, আমার একটা ছবি এঁকে দাও দেখিনি দাদাবাবু। পিকাসো তার স্ত্রী অনুকে ডেকে বলে, দেখো অনু, হরিদা কি বলছে, হরিদার ছবি আঁকতে। অনু তখন বলে, আহা, একে দাও না একটা হরিদার ছবি। অবশেষে পিকাসো হরিদার ছবিটা আঁকে, কিন্তু ছবিটা আঁকার পরের দিনই হরিদার শরীর খারাপ হয়। হরিদা পিকাসোকে বলে সে কিছুদিন বাড়ি থেকে ঘুরে আসতে চায়। পিকাসো তাকে কখনোই কোনোদিনও আটকাতো না, কিন্তু সেদিনকে বলল, হরিদা যেও না, সুস্থ হয়ে তারপর বাড়ি যাও, তোমার এখন ডাক্তার দেখানো প্রয়োজন। কিন্তু হরিদা বলল, আমার কিছু হবে না। এই বলে সে চলে গেল। আর দুর্ভাগ্যজনকভাবে দুদিন পর পিকাসো খবর পেল হরিদা আর বেঁচে নেই। এরপর পিকাসো শ্রেয়াকে তার স্ত্রী অনুর কথা বলে। তার স্ত্রী অনু, পুরো নাম অনন্যা চ্যাটার্জি। সে তার স্ত্রীকে খুব ভালোবাসতো। একদিন তার স্ত্রী অনু তার কাছে আবদার করে, তুমি এত ছবি আঁকো, কোনোদিনও তো আমার ছবি এঁকে দাওনি, আমাকে একটা ছবি এঁকে দিও না। অনুর এই আবদার শুনে পিকাসো কিছুটা মুষড়ে পড়ে। তারপর বলে, তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমি দেব, কিন্তু ছবি আঁকতে বলো না প্লিজ। তুমি দেখলে না হরিদার সাথে কি হলো, তোমার কিছু হলে আমি সত্যি বলছি বাঁচতে পারবো না। অনু বলে, তুমি কেন ওটা ভাবছো? হরিদার সাথে যেটা হয়েছে সেটা নিছক কোইন্সিডেন্স, এর সাথে তোমার ছবি আঁকার কোনো হাত নেই, তুমি প্লিজ আমার ছবিটা এঁকে দিও। এই বলতে বলতেই অনুর একটা ফোন আসে এবং সে সেখান থেকে উঠে চলে যায়। অনুকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে পিকাসোর কাছ থেকে। এরপরে দৃশ্য চেঞ্জ হয়। তারপর আমরা দেখি অনেক অনুরোধের পর পিকাসো অনুর ছবি আঁকতে রাজি হয় এবং অসাধারণ সুন্দর একটা ছবি এঁকে দেয়। এরপর সে তার স্ত্রীকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যায়। গাড়িতে যেতে যেতে দুজনে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিল। পিকাসো মুগ্ধ হয়ে অনুকে দেখছিল আর বলছিল, আজ তোমাকে অসাধারণ লাগছে। এমন সময় তাদের গাড়ির সামনে হঠাৎ করে একটা লরি চলে আসে। পিকাসো যে লরিটাকে প্রথমে দেখতেই পায় না। তারপর একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পিকাসো মারাত্মকভাবে জখম হয়, কিন্তু প্রাণে বেঁচে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনু সেই গাড়িতেই মারা যায়। সিন শিফট হয়ে বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখতে পাই ভিকি তার ল্যাপটপ থেকে রূপসার সব ভিডিও ডিলিট করে দিচ্ছে। ভিকি এই সময় অনুভব করে যে তার ঘরে আগে থেকেই মনে হয় কেউ উপস্থিত আছে। যেই মাথাটা ঘুরিয়েছে সেই দেখতে পায় ঘরের এক কোনায় পিকাসো দাঁড়িয়ে আছে। পিকাসো ভিকিকে বলে, আমি জানি বাচ্চু তোমাকে ব্ল্যাকমেল করছে এবং কেন করছে সেটাও জানি। এবার আমি এসেছি তোমার কাছে কিছু উত্তর জানতে। আচ্ছা, আমাকে বলো তো, রূপসাকে আমার কাছে পোর্ট্রেট আঁকতে তুমি পাঠিয়েছিলে তাই না?
আসলে তুমি জানতে আমি যারই পোর্ট্রেট আঁকি তার অবধারিত মৃত্যু আছেই, তাই রূপসাকেও তুমি পাঠিয়ে দিলে, কারণ এরপর তুমি যখন রূপসাকে মারবে তখন সন্দেহটা যাতে তোমার দিকে না যেয়ে আমার দিকে যায়। কিন্তু ভাই, আমি তো এবার পুলিশকে সবটা জানিয়ে দেবো। ভিকি কথাগুলো শুনে পিকাসোকে মারতে যায়, কিন্তু পিকাসো তার আগেই ভিকিকে ধরাশায়ী করে দেয় এবং মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই শ্রেয়া পিকাসোর সাথে দেখা করতে এসছে। পিকাসো তাকে চা খেতে দিয়েছে। একটা সাধারণ সকালের মতোই দিনটা শুরু হয়। এবার পিকাসো শ্রেয়াকে তার জীবনের কথা বলতে থাকে। আজকে তার গলাটা অদ্ভুত রকম ভাবে ঠান্ডা শোনাচ্ছিল। সে আস্তে আস্তে বলে, জীবন আমাকে এতটাই ঠক্কর দিয়েছে যে সেইগুলো আর নিতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করেছি মরতে, কিন্তু তাও পারিনি। তাই ভাবলাম মরতে যখন পারছি না তাহলে মারি। এরপর সে বলে, প্রতিটা গল্পের দুটো অর্ধ থাকে। প্রথম অর্ধের গল্প আমি তোমায় শুনিয়েছি, এবার দ্বিতীয় অর্ধ শোনার পালা তোমার। এই বলে সে তার গল্প শুরু করে। একদিন পিকাসো যখন সিগারেট খাচ্ছিল তখন সে দেখে সেই অ্যাস্ট্রের মধ্যে অন্য ব্র্যান্ডের ফিল্টার, অথচ সেই বাড়িতে পিকাসো ছাড়া আর কেউ স্মোক করেই না। পিকাসো কিছুটা অবাক হয়ে যায় এবং হরিদাকে জিজ্ঞেস করে, হরিদা, বাড়িতে কি কেউ এসেছিল? হরিদা বলে, কই না তো দাদাবাবু। পিকাসো স্পষ্ট বুঝতে পারে হরিদা কিছু লুকাচ্ছে, কিন্তু সে সেই মুহূর্তে কিছু বলে না। আসলে সে বুঝে গিয়েছিল বাড়িতে তার অবর্তমানে নিশ্চয়ই কেউ আসে এবং সে হরিদাকে মুখ বন্ধ রাখার জন্য মোটা টাকা দেয়। তাই সে হরিদার একটা পোর্ট্রেট বানায় এবং হরিদাকে সেই পোর্ট্রেটটা দিয়ে বলে, নাও এই পোর্ট্রেটটা বাঁধিয়ে রেখো। এবং সেই বাঁধানোর জন্য সে হরিদাকে একটা আঠাও দেয় এবং বলে, ভালো করে এই আঠাটা পোর্ট্রেটটার চারদিকে লাগিয়ে দিও, তারপর একটা ফ্রেমে আটকিয়ে দিও। আসলে ওই আঠাটার মধ্যে ছিল এক ধরনের বিষ এবং ওই আঠা আঙুলে লেগে গেলে চট করে যেতে চায় না এবং কোনোভাবে সেটা যদি মুখে চলে যায় তাহলে সেটা শরীরের সংস্পর্শে এসে বিষক্রিয়া শুরু করে। তবে এই বিষক্রিয়া হয় খুব ধীরে ধীরে এবং 3-4 দিনের মধ্যেই মানুষের মৃত্যু হয় এবং মৃত্যুটা একদম স্বাভাবিক মৃত্যুর মতো দেখায়। বাইরে থেকে মৃত্যুটা এতটাই স্বাভাবিক লাগে যে দেখলে বোঝাই যাবে না এটা একটা খুন। আর ঠিক এইভাবেই হরিদার মৃত্যুটাও হয়েছিল। পিকাসো ঠান্ডা গলায় বলা এই কথাগুলো শুনে শ্রেয়া খুব ভয় পেয়ে যায়। পিকাসো এবার অনুর কথা বলে। সে বলে, একদিন সে এবং তার মেয়ে বেড়াতে বেরিয়েছিল। অনু বাড়িতে ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই তারা বাড়ি ফিরে আসে এবং সে এসে দেখতে পায় অনু একটি ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় তাদেরই বেডরুমে আছে। পুরো ঘটনাটা পিকাসো দেখে এবং পিকাসো পুরো ঘটনাটা বুঝতে পারে এবং অনুকে কিছু না জানিয়েই নিজের মেয়েকে নিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেদিনের পর থেকেই সে অনুকে তার জীবন থেকে সরিয়ে ফেলার প্ল্যান করতে থাকে এবং সেই মতো একটা অনুর ছবিও আঁকে এবং সেই দিনই অনুকে নিয়ে গাড়ি নিয়ে বের হয়। যে লরিটা তাদের সামনে এসেছিল সেটা কিন্তু অসাবধানতাবশ আসেনি, সেটা ছিল পিকাসোরই প্ল্যান এবং মোক্ষম সময় সে অনুর সিট বেল্টটা খুলে দেয়। ফলে পিকাসো আহত হলেও প্রাণে বেঁচে যায়, কিন্তু অনু আর প্রাণে বাঁচতে পারে না। যদিও পুলিশের কাছে এটা একটা অ্যাক্সিডেন্ট মনে হলেও এটাও ছিল একটা প্ল্যান্ড মার্ডার। আর এবারই শ্রেয়ার অবাক হওয়ার পালা, কারণ শ্রেয়া জানতে পারে যে অনুর যে ছেলেটার সাথে অ্যাফেয়ার ছিল সেই ছেলেটা আর কেউ নয়, ভিকি। এবং পিকাসো খুব ঠান্ডা গলায় শান্তভাবে শ্রেয়াকে বলে, ভিকিও তার কাজের উপযুক্ত শাস্তি পেয়েছে। গতকাল রাতে তাকেও সে নিজের হাতে শেষ করেছে। পিকাসো বলে, আমি এদের মারতে চাইনি জানো, কিন্তু এরা প্রত্যেকেই আমার বিশ্বাস কোনো না কোনোভাবে ভেঙেছে, তাই এদের শাস্তি হয়েছে মৃত্যু। আর এদের মতো আরও একজন আমার বিশ্বাস ভেঙেছে। এই বলে সে শ্রেয়ার হাতে আরও একটা ছবি তুলে দেয় এবং ছবিটা দেখে শ্রেয়ার সারা গা দিয়ে যেন একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়। আসলে সেই ছবিটা আর কারণ নয়, সেই ছবিটা ছিল শ্রেয়ার। পিকাসো এবার শ্রেয়ার ছবি এঁকেছে এবং তার নাক থেকে রক্ত পড়ছে। তবে কি এবার শ্রেয়ার পালা? কিন্তু শ্রেয়া কি করলো? এইবার আসে আসল সত্যিটা সামনে। আসলে শ্রেয়া কোনো জার্নালিস্ট নয়, সে একজন পুলিশ অফিসার এবং সে মার্ডার মিস্ট্রিটা সলভ করার জন্য জার্নালিস্ট সেজে পিকাসোর ইন্টারভিউ নিতে এসেছিল, যেটা পিকাসো জানতে পেরে গিয়েছিল কোনোভাবে।
শ্রেয়া চাইছিল এই ইন্টারভিউয়ের মাধ্যমে পিকাসোর করা অপরাধগুলোকে কনফেস করাতে। এইবার পিকাসো বরফের মতো ঠান্ডা গলায় ক্রূর হাসি হেসে শ্রেয়াকে বলে, এইবার তোমার পালা শ্রেয়া, এবার তুমি ভাবছো তুমি কিভাবে মরবে। আসলে যে চাটা তুমি খেলে সেই চায়েতে আমি এক ধরনের বেরির রস দিয়ে দিয়েছিলাম। এই রস অল্প একটু দিলে তো মিষ্টির কাজ করে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত এই মিষ্টি বিষের তুল্য। সুতরাং তুমি বুঝতেই পারছো তুমি নিজে হাতে বিষ পান করেছো। সুতরাং এইবারের পরিণতিটা কি হতে পারে তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। যাই হোক, আরও বলে রাখি, এটার অ্যান্টিডোট যদি সঙ্গে সঙ্গে না দেওয়া হয় তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত, 3-4 দিন পরে নয়, সঙ্গে সঙ্গে। শ্রেয়া দেখতে থাকে তার নাক থেকে অলরেডি রক্ত পড়া শুরু হয়ে গিয়েছে। তবে কি শ্রেয়ার সামনে মৃত্যু ঘনিয়ে আসছে? এই এক রাশ প্রশ্নের মধ্যে দিয়েই শেষ হয়ে যায়।